আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। অতিমধ্যে আমার একটা জিনিস খুব ভালো লাগতেছে। আমি পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং আমি হচ্ছে উচ্চতর গণিত নিব। এই চারটা বিষয়ের টিচার আমার ম্যানেজ করা কমপ্লিট। আমি প্ল্যাটফর্মের জন্য যারা এই এইচএসসি 28 ব্যাচ, তোমরা কারা যারা এসএসসি 26 ব্যাচ আসিলা, তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আসিলা, তোমাদের কিন্তু এখন নতুন পরিচয় হচ্ছে এইচএসসি 28। এখন তোমরা যদিও 9-10 সায়েন্স নিয়ে পড়ছো, 9-10 সায়েন্স এবং ইন্টারের সায়েন্স হচ্ছে আকাশ পাতাল পার্থক্য। ইন্টারের সায়েন্স কিন্তু ভাইয়া 9-10 সায়েন্সের থেকে অনেক অনেক গুণ জটিল, বাট প্রায় 3 গুণ জটিল হয়। তো এখানে আমরা চাইতেছি যে শুরুতে আমরা কিছু ফ্রি ক্লাস নিব। তোমাদের প্রত্যেকটা বিষয়ের 2টা করে ক্লাস নিব। প্রত্যেকটা বিষয়ের 2টা করে ক্লাস আমরা নিব। উচ্চতর গণিতের উপর 2টা নিব, পদার্থবিজ্ঞানের উপর 2টা নিব, রসায়নের উপর 2টা নিব, জীববিজ্ঞানের উপর 2টা নিব। সবগুলো টিচারকে বলা হয়েছে, ওনারা সবাই হচ্ছে ক্লাসটা রেকর্ড শুরু করছে অলরেডি। তো আমরা কি করব, এই ক্লাসগুলো আপলোড করব। ক্লাসগুলো আপলোড করে করার পর তোমরা অবশ্যই দেখবা। অ্যান্ড হচ্ছে আমার কিছু কথা আমি শুরুতে বলি আজকে, যে আসলে তোমরা এই ক্লাসগুলো করে সিদ্ধান্ত নিবা। আমার একটা প্ল্যান, আমার এটা একটা প্লে লিস্ট আপলোড হবে। এই প্লে লিস্টে আমাদের এই 8টা ক্লাসই থাকবে। এই 8টা ক্লাসে আমাদের থাকবে। এই ক্লাসগুলো তোমরা করবা। ক্লাসগুলো করে তোমরা সিদ্ধান্ত নিবা যে আসলে ইন্টারের সায়েন্স কি আসলেই আমাদের সহজ হবে, নাকি ইন্টারের সায়েন্স আমাদের জন্য কঠিন হবে। সেটা সিদ্ধান্ত নিয়ে এরপর হচ্ছে তোমরা কি আসলে সায়েন্সে ভর্তি হবা। এবং তোমাদের জন্য যারা হচ্ছে সায়েন্সে ভর্তি হবা, তোমাদের কিন্তু কোন লেখকের বই কোন সাবজেক্টের জন্য পড়লে ভালো হয় সেটাও কিন্তু আমি ভিডিও দিয়ে দিছি। এবং হচ্ছে যারা আমার যাদের আমি নিতেছি, যে সকল শিক্ষক আমি নিচ্ছি আর কি বর্তমানে যাদের ক্লাস নেওয়ার জন্য, ওরা কিন্তু ওদেরকে কিন্তু আমি একদম পার্মানেন্টলি নেই নাই। ওদেরকে আমি একদম পার্মানেন্টলি এখনো নেই নাই। আগে আমরা ক্লাসগুলো আপলোড করব, নবম দশম আপলোড করব, ইন্টারমিডিয়েট আপলোড করব। সবাই অবশ্যই রেসপন্স করবেন। সবাই রেসপন্স করে আমাকে বলবেন যে ভাইয়া আসলে আপনি যাদেরকে নিতেছেন তাদের ক্লাসটা আসলে খুব ভালো হচ্ছে কিনা, মানে তাদের ক্লাস আসলে কেমন হয়, তারা আসলে খুব ভালো পড়াইতে পারে কিনা। এই জিনিসটা আমাকে অবশ্যই জানাবেন। অ্যান্ড তাদের ক্লাস যদি খুব ভালো হয়, আপনাদের যদি আমরা খুব বেশি রেসপন্স পাই, তাহলে আপনাদের জন্য আমরা কোর্স নিয়ে আসবো। কোর্সের মধ্যে থাকতে হচ্ছে যারা এইচএসসি 28 ব্যাচ, আপনাদের জন্য আমি সাইকেল ভিত্তিক কোর্স নিয়ে আসবো একদম স্বল্প খরচে। মাত্র 4টা সাবজেক্ট 4,000 টাকা করে আমি নিব। 4টা সাবজেক্ট 4,000 টাকা করে আমি নিব। প্রত্যেকটা ইয়ে হচ্ছে আমাদের, ধরেন যে হায়ার ম্যাথ HIGHER এই কোর্সগুলো কিন্তু আপনাদের জন্য আমি নিব। তো ক্লাস কোর্সে ভর্তি হওয়ার আগে যদিও আমরা সবগুলো বিষয় পড়াবো এবং কোর্স পড়াবো, সবাই হচ্ছে আমরা যদিও আমি একজন ভার্সিটির ছাত্র না, তবে যারা হচ্ছে রসায়ন নিবে, পদার্থবিজ্ঞান নিবে, জীববিজ্ঞান নিবে, তারাই হচ্ছে ভালো একটা প্রতিষ্ঠানের ছাত্র বর্তমানে অধ্যয়নরত আছেন। তারা মানে বেশ প্রায় 10 বছরের অভিজ্ঞতা এরকম আছে। প্রায় 10 বছর যাবত হচ্ছে তারা পড়ালেখা করাচ্ছেন, বিভিন্ন টিউশন করাচ্ছেন প্রতিনিয়ত। তারা একজনের সময়ই পায় না, আসলে ক্লাস নিবে সময়ই পায় না। তাদেরকে আমি খুব কষ্ট করে এগুলো আমি ম্যানেজ করছি। তো তারা যদি ক্লাস নেয়, তাদের ক্লাসটা আসলে আপনাদের ভালো লাগে কিনা এগুলো আমাদের অবশ্যই জানাইতে হবে। এরপরে হচ্ছে আমরা সাইকেল ভিত্তিক ম্যাথে হচ্ছে আমরা 1 2 3 4 1 নাম্বার অধ্যায় হচ্ছে আমাদের ম্যাট্রিক্স নির্ণয়, 2 নাম্বার অধ্যায় হচ্ছে ভেক্টর, 3 নাম্বার অধ্যায় সরল রেখা, 4 নাম্বার অধ্যায় হচ্ছে আমাদের বৃত্ত। এরপর হচ্ছে আমরা ফিজিক্সের কথা যদি আমরা বলি, ফিজিক্স আমাদের অধ্যায় হচ্ছে 10টা। 10টার মধ্যে আমরা প্রথমে 4টা অধ্যায় আমরা নিতে পারি, 1 2 3 4। 1 নাম্বার অধ্যায় হচ্ছে আমাদের 1 নাম্বার অধ্যায় হচ্ছে আমাদের এগুলো আমাদের সাইকেল 1 এ থাকবে। সাইকেল 1 এখানে কিন্তু আমরা সাইকেল ভিত্তিক এগুলা কোর্স আমরা নিব। তো হায়ার ম্যাথ হচ্ছে 1 2 3 4 অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণায়ক, ভেক্টর, সরল রেখা এবং হচ্ছে বৃত্ত, এই 4টা অধ্যায় আমি পড়াবো। আর আমাদের ফিজিক্সের জন্য যে ভাইয়াটা থাকবে, ফিজিক্সের ভাইয়া হচ্ছে
ভৌত জগৎ, ভৌত রাশি ও পরিমাপ, ভেক্টর, এরপর হচ্ছে আমাদের গতিবিদ্যা এবং হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, এগুলা পড়াবে। এরপর আমাদের কেমিস্ট্রির জন্য আমাদের 1 এবং 2 নম্বর অধ্যায় আমি ভাইয়াকে বলবো যে হচ্ছে এই দুইটা অধ্যায় পড়ানোর জন্য। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং হচ্ছে গুণগত রসায়ন, এই অধ্যায়গুলো কিন্তু খুবই জটিল, প্রায় 100-150 পেজের, মানে একটা অধ্যায়ের পর মিনিমাম অনলাইনে নিলেও হচ্ছে 15 থেকে 20টা ক্লাস লাগে, অনেক বড় বড় অধ্যায়, একটা ক্লাস অধ্যায় শেষ করতে প্রায় 1.5 থেকে 2 মাস এমনি এমনি চলে যায়। তো অনেক বড় বড় অধ্যায়, যদি প্রথম অধ্যায় এতটা বড় না, তো হচ্ছে যে এইভাবে আমরা আর কি কোর্সগুলো সাজাইছি। এরপরে হচ্ছে আমাদের বায়োলজি হচ্ছে আমাদের সর্বমোট অধ্যায় হচ্ছে 14টা। তো আমাদের মিনিমাম 4টা অধ্যায় তো নিতেই হয়, 4টা। আমরা যদি 5টা অধ্যায় যদি নেই, 5টা অধ্যায় 1 2 3 4 5 নিলাম, 1 2 3 4 5, অর্থাৎ আমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে সর্বমোট 6টা সাইকেল হবে। প্রথম সাইকেলে আমরা এগুলা পড়াবো, হায়ার ম্যাথ থেকে হচ্ছে এই 4টা অধ্যায়, ফিজিক্স থেকে 4টা অধ্যায়, কেমিস্ট্রি থেকে 2টা অধ্যায়, বায়োলজি থেকে 5টা অধ্যায়। আমাদের সময় লাগবে হচ্ছে 2.5 থেকে 3 মাস, 2.5 থেকে 3 মাস সময় লাগবে। এবং হচ্ছে সবাই ভার্সিটির ছাত্র, যদিও আমি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর কি মানে ঢুকতেছি, কেবল শুরু আর কি, মানে পুরোপুরি ঢুকতে পারি নাই, কেবল ঢোকার ট্রাই করতেছি। তো 2.5 থেকে 3 মাস সময় লাগবে। এবং হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আমাদের ধরেন যে আমরা আর কি আমরা ডেমো ক্লাস নিব শুরুতে। ডেমো ক্লাস নেওয়ার পর যদি ভালো লাগে তাহলে আমাদের কোর্সগুলো আপনারা নেবেন। এবং হচ্ছে আমরা প্ল্যাটফর্মটা পুরোদমে শুরু থেকে আমরা শুরু করার চেষ্টা করব। তো 4,000 টাকা করে আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের চ্যানেল তো থাকবে, সাথে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার এগুলো দেওয়া থাকবে, এগুলো আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের কোর্সে আপনাদের যুক্ত করে নেওয়া হবে। এর আগে হচ্ছে আপনারা সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্তটা কি, যে হচ্ছে আমরা আমাদের যে ডেমো ক্লাসগুলো করে 2টা সিদ্ধান্ত নেবেন। একটা হচ্ছে আপনারা সায়েন্স নিলে আসলে পারবেন কিনা এটা আপনারা দেখবেন, কারণ সায়েন্সের এই অধ্যায়গুলো পড়ানো হবে। ভাইয়াদেরকে আমি বলে দিছি, ভাইয়া বায়োলজির আপুকে বলছি, উনি হচ্ছে ক্লাসগুলো নিবে। তো এই ক্লাসগুলো আমরা নিব, সাথে হচ্ছে তো এই 2টা সিদ্ধান্ত নেবেন। একটা হচ্ছে আপনি আসলে সায়েন্সের পড়াগুলো বুঝেন কিনা, ইন্টারে সায়েন্স নেওয়া আপনার উচিত হবে কিনা, এটা একটা সিদ্ধান্ত নেবেন। 2 নম্বর হচ্ছে আমি যে ভাইয়া আপুদের দ্বারা ক্লাসগুলো নিতেছি, এই ভাইয়া আপুদের ক্লাসগুলো আপনারা বুঝতে পারেন কিনা, আমার ক্লাসগুলো বুঝতে পারেন কিনা, আমি যে ভাইয়াদের ক্লাস নিতে বলতেছি তারা আসলে ক্লাস নিতেছে, তাদের ক্লাসগুলো আপনারা বুঝতে পারেন কিনা, 2টা সিদ্ধান্ত নেবেন। মানে তাদের ক্লাসগুলো যদি ভালো লাগে, তারা সবাই ভার্সিটির ছাত্র, এরপর হচ্ছে ভালো একটা প্রতিষ্ঠানে থেকে তারা যেহেতু অনার্স মাস্টার্স কমপ্লিট করতেছে, তাদের ক্লাসগুলো আসলে ভালো লাগার কথা। তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবং কোর্সের বিষয়টা এটা আমরা সাইকেল ভিত্তিক এটা শুরু করব, এটা 2.5 থেকে 3 মাস লাগতে পারে। তো হচ্ছে আমি আজকে এই অধ্যায়টা নিয়ে আমি একটা ক্লাস আপনাদের আপলোড দিব। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। এই অধ্যায়টা সহজ। আমি এই অধ্যায়টার উপর একটা ক্লাস আপনাদের সামনে নিব। এটা হচ্ছে আমাদের 3 নম্বর অধ্যায়। 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায় একদম সহজ, তো এগুলো নাই নিলাম। 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায় একদম সহজ, এগুলো যে কেউ পারবে, এগুলো বোঝাই যায়। তো আমি 3 নম্বর অধ্যায়টা থেকে আমি লেকচার 1 আজকে নেই, সরল রেখা। অধ্যায়টার নাম হচ্ছে সরল রেখা। তো সরল রেখা আজকে আমি একটা ক্লাস নিব, যারা হচ্ছে এইচএসসি 28 ব্যাচ, অর্থাৎ এসএসসি 26 ব্যাচ। আপনারা এখন থেকে প্রিপারেশন নেন। আর আপনাদের জন্য উচ্চতর গণিতে হচ্ছে আমি থাকবো, 6টা সাইকেল ভিত্তিক যত ক্লাস লাগে উচ্চতর গণিতে সব ক্লাস আমি দিব। আচ্ছা, তো এই ক্লাসগুলো নেওয়ার জন্য আপনারা বাসায় যে বইটা ফলো করবেন, সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতেও আমি বলে দিছি, সেটা হচ্ছে আমরা কেতাব স্যারের বই ফলো করব। এবং
আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব। আমরা যে কয়টা টাইপ দেখাবো ওই টাইপের উপর যে ম্যাথগুলো আছে সেগুলো করব, আমরা প্র্যাকটিস করব, তাহলে আমাদের সহজ হবে। এবার আসেন আমাদের সরল রেখা নামক অধ্যায়টা আমি আজকে দেখাবো, আপনাদের একটু ধারণা দিব আর কি আপনাদের আসলে অধ্যায়টা সহজ লাগে কিনা। তো এই অধ্যায়টা খুব জটিল অধ্যায়গুলোর মধ্যে একটা না, খুব জটিল অধ্যায় আছে হচ্ছে আমাদের 3 থেকে 4টা অধ্যায়, ওইগুলো আমরা সামনে ক্লাস নিব। তো আমাদের নবম দশম শ্রেণীতে আমরা উচ্চতর গণিতে অধ্যায় 11 পড়ছি কারা কারা? অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি যে অবশ্যই একটু হলেও পড়ে আসছেন তারা অবশ্যই এই সরলরেখা পারবেন, কারণ এই দুইটা অধ্যায় একদম পুরোপুরি সেম, একটু পার্থক্য আছে, মানে একটু টপিক দু একটা একটু বেশি আর কি। ওইখানে যে টপিকগুলো পড়ছেন, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এরপর হচ্ছে ঢাল নির্ণয়, রেখার সমীকরণ নির্ণয়, এই জিনিসগুলোই হচ্ছে আমরা এই অধ্যায়ে পড়ব। ক্লাসটা নিলে আপনারা বুঝতে পারবেন, আমি যে টপিকগুলো আপনাদের সামনে আলোচনা করি আপনারা বুঝতে পারবেন। আমরা সরলরেখা শুরু করব। এটা হচ্ছে আমাদের যারা নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিত পড়ছেন, নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিত পড়ছেন, আপনাদের অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি। এটা কিন্তু আপনাদের শর্ট সিলেবাসে ছিল, শর্ট সিলেবাসে কিন্তু এটা ছিল, আর আগে আমি ওইগুলা স্থানাঙ্ক জ্যামিতি আমি পড়াইছি। তো স্থানাঙ্ক জ্যামিতির ওইটারই হচ্ছে আপডেট হচ্ছে আমাদের এই সরল রেখা। তো ভয় পাওয়ার কোনো কিছু নাই ভাইয়া, যেহেতু আসি একদম সহজ করে বোঝানোর চেষ্টা করব। তো হচ্ছে আপনারা খুব শীঘ্রই এগুলা বোঝার চেষ্টা করবেন, অ্যান্ড ক্লাসগুলো কেমন লাগে এগুলা আপনাদেরকে অবশ্যই জানাবেন। এরপর আমরা তো কোর্স নিয়ে আসতেছি, সামনে আমরা কোর্স নিয়ে আসতেছি। তো এখন আমরা শুরুতে যে জিনিসটা জানবো, আমাদের অধ্যায়টা সরলরেখা, আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কার্তেশীয় এবং পোলার। কার্তেশীয় এবং পোলার অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। যদিও আমার লেখাগুলো স্পষ্ট বোঝা যায় না, আপনারা অনেকেই কমেন্ট করতেছেন ভাইয়া ভালো একটা ক্যামেরা হইলে ভালো হয়, ভালো থাম্বনেল দিলে ভালো হয়। আমি কিন্তু অলরেডি থাম্বনেল দিতেছি, থাম্বনেল কিন্তু আমার অলরেডি শুরু হয়েছে। এখন থেকে আমি যে ভিডিও আপলোড করবো আমি থাম্বনেল দিব। এবং হচ্ছে আমি ক্যামেরার জন্য আজকে গেছিলাম, ক্যামেরার জন্য আমি আজকে শহরে গেছিলাম, কি জানি একটা সমস্যার কারণে হয়তো আজকে শহরের একটা দোকান আমি আজকে খোলা পাই নাই। এটা আমি খুবই দুঃখিত। আমি চাইছিলাম যে আজকে একটা ক্যামেরা অবশ্যই নিয়ে আসবো, আমি চাইছিলাম ক্যামেরা আজকে একটা নিয়ে আসবোই। তো কি কারণে যেন আজকে একটা দোকানও খোলে নাই, তো সব বন্ধ, যার কারণে ঘুরে আসছি। আমার আগামী দিন আবার যাইতে হবে, আগামী দিন যাবো, এবং ক্যামেরা আমি অতি শীঘ্রই ব্যবস্থা করব, যাতে খুব ভালো, যাতে খুব স্পষ্ট বোঝা যায় এরকম একটা করবো, যাতে আমার লেখাগুলো স্পষ্ট বোঝা যায়। ওয়ারেন্টিং যা করা লাগে সবকিছু অতি শীঘ্রই করবো আমরা। তো কার্তেশীয় এবং পোলার বোঝার জন্য আমাদের অক্ষ আছে দুইটা, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আমরা একটা বিন্দু যদি নেই, সাপোজ কার্তেশীয়কে আমরা এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে মানে কি আমাদের এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট পরিমাণ যাইতে হবে। এরপর হচ্ছে ওই এক্স অক্ষ বরাবর এই পর্যন্ত আসলাম, এটার থেকে আমরা ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আবার একটা নির্দিষ্ট পরিমাণ যাব। যেমন হচ্ছে অর্থাৎ আমরা একটা বিন্দু 3,2 এটা কোথায় আছে, 3,2 এই বিন্দুটা কোথায় আছে এটা আমরা দুই ভাবে নির্ণয় করতে পারি। এটা হচ্ছে কার্তেশীয় পদ্ধতি আর একটা হচ্ছে পোলার পদ্ধতি। এই বিন্দুটা কোথায় আছে, আমরা সাপোজ ধরে নিলাম যে এটা এখানে আছে, এখানে থাকতে পারে, এরকম জায়গায় থাকবে। তো এই বিন্দুটা যে আমার এখানে আছে এটা নির্ণয় করার, অর্থাৎ এটা কোথায় আছে এটা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে কার্তেশীয় আর একটা হচ্ছে পোলার। কার্তেশীয় কোনটা? কার্তেশীয় হচ্ছে এক্স অক্ষ বরাবর 3 ঘর যাব, 1 ঘর 2 ঘর 3 ঘর, ধরেন যে এই পর্যন্ত আইছি। এরপর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এখানে যেহেতু 2, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর যাব, এই হচ্ছে 1 ঘর, এরপর ধরেন যে এখানে 2 ঘর, একটু নিচে হইলে এরকম অসুবিধা নাই। তো এই বিন্দুটা আমরা এইভাবে নির্ণয় করতে পারি যে এক্স অক্ষ বরাবর 3 ঘর যাব এবং ওয়াই অক্ষ বরাবর 2 ঘর যাব। এখানে 3 কে আমরা বলবো হচ্ছে ভুজ, ওয়াই 2 কে বলবো হচ্ছে কোটি। অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক কিন্তু আমরা নবম দশম শ্রেণীতে পড়ছি, স্থানাঙ্ক জ্যামিতিতে আমাদের ছিল। তাহলে আমরা এটাকে আমরা লিখি হচ্ছে ভুজ
এবং হচ্ছে কোটি। ভুজ এবং কোটি এই দুইটা মানে কমার আগে যেটা থাকবে এটা হচ্ছে ভুজ, অর্থাৎ এটা আমার এটা যেহেতু 3 ছিল, তার মানে কি আমাদের প্রথমটা ভুজ অর্থাৎ এক্স এর মান, এটা হচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর 3 ঘর যাব, এরপর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমরা 2 ঘর যাব। এটা হচ্ছে প্লাস এক্স অক্ষ। এটা যদি প্লাস 3 না হয়ে যদি এখানে -3 যদি হয়, তাহলে এই দিকে হচ্ছে আমার মাইনাস এক্স অক্ষ। তার মানে আমরা এই দিকে হচ্ছে 3 ঘর যাব, এখান থেকে আমরা এই দিকে হচ্ছে 3 ঘর যাব। 1 2 3 সাপোজ এখানে আসলো, এরপর হচ্ছে 2 ঘর, 2 ঘর গেলে 1 2। আর এটা কিন্তু আপনারা অবশ্যই জানেন যে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এটা আমাদের তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। এই 4টা চতুর্ভাগ কিন্তু আমাদের আছে। এই 4টা চতুর্ভাগের মধ্যে এই বিন্দুটা কিন্তু আমাদের 2 নম্বর চতুর্ভাগে অবস্থিত হয়েছে। অর্থাৎ ভুজ যদি আমাদের নেগেটিভ হয়, ভুজ নেগেটিভ ওয়াই পজিটিভ মানে কোটি পজিটিভ, ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, তাহলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হয়। এরকম ফরম্যাট, ভুজ নেগেটিভ হয় ওয়াই পজিটিভ হয়, তাহলে 2 নম্বর চতুর্ভাগে অবস্থিত হয়। আর যদি আমাদের দুইটাই যদি পজিটিভ হয় তাহলে 3 নম্বর চতুর্ভাগে অবস্থিত হয়। দুইটাই নেগেটিভ হলে আমাদের 3 নম্বর চতুর্ভাগে অবস্থিত হয়। আমাদের যদি কোটি যদি নেগেটিভ হয়, ভুজ পজিটিভ হয়, তাহলে 4 নম্বর চতুর্ভাগে অবস্থিত হয়। আর একটা বিন্দুর অবস্থান আমরা যে পদ্ধতিতে এতক্ষণ নির্ণয় করা দেখাইলাম, এটা হচ্ছে আমাদের কার্তেশীয় পদ্ধতি। কার্তেশীয় পদ্ধতিকে আমরা আর কমা এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করি। এরপর আমরা জানবো হচ্ছে কার্তেশীয়র পর আমরা জানবো হচ্ছে পোলার। পোলার হচ্ছে আমাদের আর কমা থিটা দ্বারা প্রকাশ করা হয়। আর বলতে বোঝায় আমার যে এই বিন্দুটা আমাদের যেখানে লিখছিলাম আমি হচ্ছে 3,2, এই বিন্দুটার অবস্থান আমরা অন্য আরেকটা পদ্ধতিতে নির্ণয় করতে পারি। সেটাই হচ্ছে আমাদের, ধরেন যে আমাদের এইটুকু হচ্ছে আমাদের এক্স আর এইটুকু হচ্ছে আমাদের ওয়াই, কারণ এইটুকু বরাবর আমি এক্স অক্ষ বরাবর গেছি, এইটুকু বরাবর আমি ওয়াই অক্ষ বরাবর গেছি, যাওয়ার পর আমি এই বিন্দুতে আসছি। কারণ এই বিন্দু থেকে আমার সরাসরি একটা দূরত্ব থাকে না, মূল বিন্দু এবং আমরা যে বিন্দুতে পৌঁছাইছি এই দুইটা বিন্দুর একটা সংযোগ সরল রেখা থাকে। এই দুইটা বিন্দুর একটা সংযোগ সরল রেখা যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর দ্বারা প্রকাশ করি, এবং এই সরল রেখাটা, এই রেখাটা আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করে, এই কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। তো এই হচ্ছে আমাদের আর এবং থিটা। আর বলতে বোঝায় মূল বিন্দু থেকে আমার যে বিন্দুটা, এই বিন্দুটার সরাসরি দূরত্বটা, সরাসরি দূরত্ব অর্থাৎ সরণ, এটা কত হয় সেটা হচ্ছে আমাদের আর। আর হচ্ছে এন্ড এই রেখাটা আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আমাদের থিটা। তো আর এবং থিটা নিয়ে যে বিন্দুটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট পরিমাণ, এরপর ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট পরিমাণ, এটা হচ্ছে আমাদের কার্তেশীয়। এবং আমরা বলছি কার্তেশীয়র ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই দুইটাই পজিটিভ হইলে প্রথম চতুর্ভাগ, এক্স নেগেটিভ হলে দ্বিতীয়, দুইটা নেগেটিভ হইলে তৃতীয়, ওয়াই নেগেটিভ হলে চতুর্থ। আর এক্স কে আমরা বলি ভুজ, ওয়াই কে বলি আমরা কোটি। তাহলে আমরা কার্তেশীয় এবং পোলার সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম। এরপর আমরা যে জিনিসটা জানবো কার্তেশীয় এবং পোলার, দেখেন আমরা দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারি। সম্পর্ক হচ্ছে, তাহলে আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ হয় না, এই সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আর কোণটা যদি আমার এখানে হয়, এখানে যদি আমার কোণ হয়, এখানে আমার কোণ হইলে, এখানে যদি কোণ হয় তাহলে এটা এক্স হচ্ছে আমাদের ভূমি, এক্স আমাদের ভূমি হয় না, এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে আর হচ্ছে আমাদের অতিভুজ, আর এটা আমাদের লম্ব, এরকম হয়। এবার আমরা পিথাগোরাসের উপপাদ্যটা জানি হচ্ছে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার। অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক অর্থাৎ এক্স এবং ওয়াই যদি দেওয়া থাকে তাহলে আমরা আর এর মান এই ফর্মুলা দিয়ে ব্যবহার করতে পারি। এবং আমাদের যে
ধরেন যে এক্স এবং ওয়াই দেওয়া আছে, মানে ভূমি এবং লম্ব দেওয়া আছে। ভূমি আর লম্ব কার ক্ষেত্রে হয়? অবশ্যই ট্যান এর ক্ষেত্রে হয়। তাহলে আমরা ট্যান থিটা কত লিখতে পারি? ট্যান থিটা লিখতে পারি হচ্ছে টেরা লম্বা বুত, লম্ব বাই ভূমি মানে ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। তাহলে আমাদের থিটা হয় হচ্ছে ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স, এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এটা অ্যাপ্লাই করে আমরা থিটার মান বের করতে পারি যখন ওয়াই এবং এক্স, অর্থাৎ এক্স এবং ওয়াই বুঝ করতে যখন দেওয়া আছে, কার্তেশীয় যখন দেওয়া আছে, কার্তেশীয় দেওয়া থাকলে আমরা এটা অ্যাপ্লাই করে আমরা থিটার মান বের করতে পারি। আর এর মান কিন্তু আমাদের একটা সরণ যেহেতু বোঝায়, সরণ কখনো ঋণাত্মক হয় না। আর এর মান কত হবে আমাদের? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এটা যদি আমাদের 3/3, না হয়ে -3/2 হইতো, এখানে হইতো, তাও কিন্তু এই দূরত্বটা আমাদের দূরত্ব কিন্তু আমাদের অলওয়েজ আর হইতো। তো সবসময় দূরত্ব সবসময় আরই হবে, কিন্তু এই থিটার জায়গায় এখানে কোণ না হয়ে যদি এখানে হয়, তাহলে এখানে যদি থিটা হয়, এখানে কিন্তু অবশ্যই থিটা হবে না, এখানে আরো 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই থিটা বলতে বোঝায় tan ইনভার্স অফ y বাই x। tan ইনভার্স অফ y বাই x যদি হয়, তাহলে দুই নাম্বার চতুর্ভাগের জন্য আমরা প্রথম চতুর্ভাগের জন্য আমরা থিটা 1 দিতে পারি। থিটা 1 অর্থাৎ x এবং y দ্বারা যে বিন্দুটা দেওয়া আছে, সেটা যদি আমাদের প্রথম চতুর্ভাগে যদি অবস্থিত হয়, প্রথম চতুর্ভাগে অবস্থিত হইলে আমরা tan ইনভার্স অফ y বাই x ব্যবহার করতে পারি। যদি দুই নাম্বার চতুর্ভাগে অবস্থিত হয়, তাহলে আমরা দুই নাম্বার চতুর্ভাগের জন্য আমরা থিটা 2 ব্যবহার করতে পারি। থিটা 2 হচ্ছে আমাদের পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই x। এটা আমরা পরম মান দিয়ে দিব। এখানে পরম মান চিহ্ন কিন্তু অবশ্যই মাস্ট, এটা দিতে হবে। দুই নাম্বার চতুর্ভাগ হলে 180 থেকে আমাদের এই থিটা বাদ দিতে হবে, অর্থাৎ পাই থেকে আমাদের থিটা 1 বাদ দিলে আমরা থিটা 2 পাবো। এরপর হচ্ছে তিন নাম্বার চতুর্ভাগের জন্য আমাদের দুইটা হয়, একটা হচ্ছে পাই প্লাস tan ইনভার্স অফ y বাই x, অথবা tan ইনভার্স অফ y বাই x থেকে পাই বিয়োগ হবে। এটা হচ্ছে আমাদের তিন নাম্বার চতুর্ভাগের জন্য এটা ফর্মুলা, যেটাকে আমরা হচ্ছে tan ইনভার্স অফ y বাই x এর থেকে আমরা থিটা 1 ও লিখতে পারি, পাই প্লাস থিটা 1, এখানে লিখতে পারি আমরা থিটা 1 মাইনাস পাই, এরকম আমরা দিতে পারি। এরপরে হচ্ছে আমরা 4 নাম্বার চতুর্ভাগের জন্য চতুর্ভাগ দেখে বুঝবই দুইটা নেগেটিভ হলে 3 নাম্বার চতুর্ভাগ, যদি x পজিটিভ এবং y নেগেটিভ হয় তাহলে 4 নাম্বার চতুর্ভাগ। 4 নাম্বার চতুর্ভাগের জন্য আমাদের কি হয়? 4 নাম্বার চতুর্ভাগের জন্য আমরা থিটা 4 অ্যাপ্লাই করতে পারি। থিটা 4 হচ্ছে আমাদের 2 পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই x, অথবা মাইনাস tan ইনভার্স অফ y বাই x, যেটাকে আমরা এই tan ইনভার্স অফ y বাই x এর জায়গায় আমরা থিটা 1 ও লিখতে পারি, অর্থাৎ 2 পাই থেকে থিটা 1 বাদ যাবে, অথবা মাইনাস থিটা 1, এরকম আমরা লিখতে পারি। এই হচ্ছে আমার থিটা নির্ণয়ের 4টা চতুর্ভাগের জন্য সর্বমোট 6টা ফর্মুলা। 4টা চতুর্ভাগের জন্য সর্বমোট 6টা ফর্মুলা, এবং হচ্ছে আর এর মান নির্ণয় করার জন্য আমরা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করতে পারি। এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই দেওয়া থাকলে কিভাবে আর এবং থিটা নির্ণয় করতে হয় সেইগুলো। বুঝতে পারেন নাই? মানে হচ্ছে এক্স ওয়াই বলতে কার্তেশীয়, কার্তেশীয় দেওয়া আছে, আমরা পোলারে কিভাবে নিব, পোলারে নেওয়ার জন্য অর্থাৎ আর এবং থিটা নির্ণয় করার জন্য আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করতে পারি। এরপর আসেন আমাদের আরো একটু সহজ হবে, এটা সেটা হচ্ছে পোলার দেওয়া আছে, অর্থাৎ আর এবং থিটা দেওয়া আছে, আর এবং থিটা দেওয়া আছে, আমাদের হচ্ছে এক্স এবং ওয়াই বের করতে হবে। একদম সহজ। দেখেন সূত্রটা কিভাবে আসলো সেটাও একটু দেখাই দিব। সেটা হচ্ছে এটা যেহেতু থিটা, এটা কোণ, এটা হচ্ছে আমাদের অতিভুজ, আর আমরা যদি এক্স এর মান যদি নির্ণয় করি, এক্স হচ্ছে আমাদের ভূমি, এক্স নির্ণয় করব আমরা, এক্স এর মান আমরা কিভাবে বের করব? আর এবং থিটা দেওয়া আছে, আর এবং থিটা দেওয়া আছে, আমরা এক্স এর মান নির্ণয় করব। এটা কিভাবে? এটা আমরা এক্স হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ভূমি এবং অতিভুজ কক্ষে ভূতনে cos থিটা সমান আমরা হচ্ছে কক্ষে ভূতনে
অর্থাৎ এক্স ভাগ আর এরকম দিতে পারি। সুতরাং এক্স সমান হচ্ছে আর কস থিটা, অর্থাৎ এক্স এর মান হচ্ছে আর এবং কস থিটা। কস থিটার মানকে ধরেন যে থিটা দেওয়া আছে 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান কত হবে সেটা আমরা লিখবো, ওটার সাথে আর হচ্ছে গুণন করব, তাহলে আমাদের এক্স পাওয়া যাবে। এবার আমরা ওয়াই বের করব, ওয়াই হচ্ছে লম্ব। ওয়াই যদি লম্ব হয় এবং আর যদি আমাদের অতিভুজ হয়, লম্ব আর অতিভুজ আছে কার মধ্যে, সাইনের মধ্যে, তাহলে সাইন থিটা কত হবে, ওয়াই ভাগ আর। সুতরাং ওয়াই সমান হইতেছে আর সাইন থিটা। অর্থাৎ এই যে দুইটা ফর্মুলা, এই দুইটা ফর্মুলা কিন্তু আমাদের জানতে হবে। এক্স এবং ওয়াই যদি আমাদের বের করতে বলে, এক্স এবং ওয়াই বের করতে বলছে, মানে কার্তেশীয় বের করতে বলছে, আমাদের পোলার দেওয়া আছে, পোলার দেওয়া আছে, কার্তেশীয় বের করতে বলছে, সেক্ষেত্রে আমরা এক্স এর মান বের করার জন্য আর কস থিটা ব্যবহার করব, ওয়াই এর মান বের করার জন্য আমরা আর সাইন থিটা ব্যবহার করব। এই হচ্ছে আমাদের কার্তেশীয় কি জিনিস, পোলার কি জিনিস, এবং এদের মধ্যে সম্পর্ক, একটা না একটা রূপান্তর, সেই জিনিসটা আমরা দেখলাম। এবং এই টপিকের উপরে আমরা হচ্ছে দু একটা ম্যাথ করব। এরপর আমরা যাবো হচ্ছে দূরত্ব নির্ণয়, যেটা একটু আলোচনা করে আজকের ক্লাসটা শেষ করব। এটা হচ্ছে আমাদের ডেমো ক্লাস নম্বর 1, উচ্চতর গণিত ডেমো ক্লাস নাম্বার 1। আর 2 নাম্বার ক্লাস আমরা অন্য একটা অধ্যায় থেকে নিবনি, অন্য একটা অধ্যায় থেকে আমরা ক্যালকুলাস থেকে নিবনি। ক্যালকুলাস অনেক জটিল অধ্যায়গুলোর মধ্যে একটা, ক্যালকুলাস হচ্ছে আমাদের জটিল অধ্যায়গুলোর মধ্যে একটা, আর যে জটিল পারে সে সহজগুলোও পারবে। আচ্ছা, আমাকে দেওয়া আছে 2,π/3, 2,π/3, এটা হচ্ছে আমার কিসে দেওয়া আছে দেখেন, π/3 মানে এটা কিন্তু আমরা জানি π/3 মানে 60 ডিগ্রি। একটা কোণ দেওয়া আছে, কোণ দেওয়া আছে মানে কি থিটা দেওয়া আছে, তাহলে অবশ্যই এটা আর হবে। আর আরেকটা জিনিস বুঝেন, আমাকে বলছে এই বিন্দুর কার্তেশীয় কত, কার্তেশীয় যেহেতু বের করবার বলছে, কার্তেশীয় যেহেতু বের করতে বলছে, তার মানে পোলার দেওয়া আছে, পোলার দেওয়া আছে দেখেই তো আমাকে কার্তেশীয় বের করতে বলছে। আর যদি পোলার বের করতে বলে তার মানে কার্তেশীয় দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এটা আমাদের আর এবং থিটা দেওয়া আছে, যেখানে আমরা লিখতে পারি আর সমান হচ্ছে 2, থিটা সমান হচ্ছে π/3। তাহলে আমাদের এক্স সমান কত আর ওয়াই সমান কত এটা বের করতে হবে, অর্থাৎ আমাদের এটা নির্ণয় করতে হবে, কার্তেশীয় নির্ণয় করতে হবে। আমার পোলার দেওয়া আছে, কারণ আমাকে বলছে যে এত বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করার কথার অর্থ হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ আর এবং থিটা দেওয়া আছে। এই যে এক্স সমান আমরা কত ইউজ করতে পারি, এক্স সমান আর cos থিটা, আর এর মান হচ্ছে 2 cos π/3, π/3 মানে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান হাফ, এটা কাটলে হয় 1। x সমান আমরা y 1 পাইলাম, y মানে হচ্ছে আমাদের r sin থিটা, y মানে আমাদের r sin থিটা, r কত, r হচ্ছে 2 ইনটু sin π/3, π/3 মানে 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মানে √3/2, 2 ইনটু √3/2, এটা কাটলে হয় √3। তাহলে আমাদের এটা হচ্ছে 1 এবং হচ্ছে √3, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে আমাদের 1,√3। এটা হচ্ছে আমাদের কার্তেশীয়, মানে কার্তেশীয়তে লিখলে এটা, পোলারে লিখলে আমাদের এটা হবে। এরপর বলছে কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এত হলে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, এটাও করি। কার্তেশীয় স্থানাঙ্ক এত হলে, তার মানে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে মানে কি x এবং y দেওয়া আছে, আমাকে বলছে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, মানে r এবং থিটা নির্ণয় করতে হবে। আবার দেওয়া আছে -3,√3, -3,√3 দেওয়া আছে, তার মানে কি অবশ্যই এখানে আমার একটা জিনিস বুঝতে হবে, এখানে যেটা আমার কার্তেশীয় দেওয়া আছে, যে কার্তেশীয়টা কত নম্বর চতুর্ভাগে সেটাও আমাদের বুঝতে হবে, কারণ থিটার মান বের করতে তো আমার লাগবে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে আমাদের যেহেতু x নেগেটিভ, আপনাদের আমি এটা লিখে দিচ্ছি, x নেগেটিভ হয়ে 2 নম্বর চতুর্ভাগ, x নেগেটিভ y পজিটিভ, x নেগেটিভ y পজিটিভ 2 নম্বর চতুর্ভাগ, 2 নম্বর চতুর্ভাগের জন্য আমাদের x দেওয়া আছে -3 আর y দেওয়া আছে √3 আমাদের 2 নম্বর চতুর্ভাগের জন্য, তার মানে r এবং হচ্ছে থিটা 2 এটা নির্ণয় করতে হবে।
আর নির্ণয় করার ফর্মুলা কি? আর সমান হচ্ছে -3, আর সমান হচ্ছে √(x² + y²), তাহলে -3 এর উপরে স্কয়ার প্লাস √3 এর উপরে স্কয়ার, এটা রুট। তাহলে মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা মাইনাস থাকবে না, 3 পাওয়ার 2 মানে হচ্ছে 9, আর √স্কয়ার কাটা গেলে হয় 3। 12 কে আমরা লিখতে পারি হচ্ছে 4 × 3, 2√3 লিখতে পারি। এবং হচ্ছে এটা যেহেতু 2 নাম্বার চতুর্ভাগ, তাহলে থিটার মান হবে আমাদের π - tan ইনভার্স অফ y/x, y/x এরকম হবে। এটাই তো আমাদের ফর্মুলা ছিল, π - tan ইনভার্স অফ y/x। তাহলে আমরা পরম মান যেহেতু আছে, তার মানে মডুলাস আমাদের মাইনাস উঠাইয়া দিবে, আর √3 এটার সাথে কাটলে এটা আমাদের √3 হয়, অর্থাৎ 1/√3। আর এইটুকু আসলে কত? এইটুকু কিন্তু আমাদের একটা কোণ নির্দেশ করে, tan ইনভার্স অফ 1/√3, অর্থাৎ tan কত ডিগ্রির মান 1/√3। আমরা জানি 30 ডিগ্রি, 30 ডিগ্রিকে আমরা লিখতে পারি π/6, অর্থাৎ π - π/6। 6টা থেকে একটা বাদ দিলে হয় 5π/6। এইভাবে আমরা 5π/6 কিন্তু পাইলাম। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কার্টেসীয়, আর এটার পোলারি কত হইলো 2√3, 5π/6, 2√3, 5π/6। যারা 28 ব্যাচ আছেন আপনারা অবশ্যই কিন্তু বুঝতেছেন আশা করি। তাহলে আমরা কার্টেসীয় এবং পোলার কি জিনিস সেটা আমরা দেখলাম। কার্টেসীয় এবং পোলারের মধ্যে আমরা সূত্র প্রতিপাদন দেখছি। এরপর হচ্ছে আমরা একটা বিন্দুকে কার্টেসীয় দেওয়া ছিল, সেটা পোলারে নিচ্ছি, আবার একটা পোলার ছিল সেটাকে আমরা কার্টেসীয়তে নিচ্ছি। শুধু বিন্দুর মধ্যে আমাদের এই রূপান্তর শুধুমাত্র আমাদের লাগবে না, আমাদের একটা সমীকরণ কার্টেসীয় সমীকরণ দেওয়া আছে। পোলার সমীকরণে কি হবে? পোলার সমীকরণ দেওয়া আছে, কার্টেসীয় সমীকরণ কি হবে এটা আমাদের এখন জানা লাগবে। আমরা একদম ইন ডিটেইলস পড়বো, কোনো কিছুই আমরা বাদ দিব না। একদম অধ্যায়ের শুরু থেকে একদম অধ্যায়ের শেষ পর্যন্ত যা কিছু লাগে আমরা একদম A to Z শেষ করব। এটা জাস্ট আমরা দুইটা ডেমো ক্লাস নিব, দুইটা অধ্যায়ের উপর একটা করে। তো আজকে সরলরেখা নিতেছি একটা ক্লাস, আর একটা আমরা ক্যালকুলাসের উপর একটা নেই। ক্যালকুলাস এটা হচ্ছে আমাদের 9 নাম্বার অধ্যায়, 9 নাম্বার অধ্যায় 10 নাম্বার অধ্যায়, মানে 9 নাম্বার অধ্যায়ের উপরই একটা নেই। এগুলা যেগুলো আমাদের জটিল সেগুলোর উপরেই আমরা নিব। তো আমরা এবার একটা সমীকরণ নিব, সেই সমীকরণকে আমরা দেখি কি সমীকরণ দেওয়া আছে। আমাকে বলছে এতকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করো, কার্টেসীয় সমীকরণে প্রকাশ করো, তার মানে পোলার সমীকরণ দেওয়া আছে। কার্টেসীয় সমীকরণে প্রকাশ করো তার মানে অবশ্যই পোলার সমীকরণে দেওয়া আছে। আমরা আরো একবার বুঝতে পারি, সেটা হচ্ছে r = 6 cos θ, r = 6 cos θ - 2 sin θ, এটা আমাদের দেওয়া আছে। তা আমরা বুঝতেই পারতেছি যেহেতু এখানে r এবং θ দেওয়া আছে, r এবং θ যেহেতু দেওয়া আছে তার মানে অবশ্যই পোলার দেওয়া আছে, r θ দেওয়া আছে মানে পোলার দেওয়া আছে। আমাকে বলছেও কার্টেসীয় সমীকরণে প্রকাশ করতে হবে। এটা করার জন্য আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা ওই পক্ষে r দিয়ে গুণ করতে পারি। r এবং r গুণ করলে হয় r², এবার সে হয় 6 × r cos θ - 2 × r sin θ। মানে আমরা এই সমস্ত ম্যাথ সমাধান করার ক্ষেত্রে দেখবেন অনেক সময়ই আমরা যদি cos এবং sin এগুলোর সাথে যদি আমাদের r না থাকে, বিশেষ করে যদি আমাদের r না থাকে এগুলোর মধ্যে আমাদের r আনতে হয়, আর এগুলোর r আনার জন্য আমরা ওই পক্ষে r দ্বারা গুণ করতে পারি। তাহলে আমাদের এখানে একটা ফর্মুলা কিন্তু ছিল, r² মানে হচ্ছে x² + y², এটা সমান হচ্ছে 6, আর r cos θ, x সমান হচ্ছে r cos θ - 2, এটা লিখতে পারি আমরা হচ্ছে y। এবার এইটুকু আমরা এই পাশে আনতে পারি। সুতরাং x² + y² - 6x + 2y সমান হচ্ছে 0, এটাই আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে আমার এই কাঙ্ক্ষিত এই পোলার সমীকরণের কার্টেসীয় সমীকরণ। এরপর আমরা দেখব একটা কার্টেসীয় সমীকরণকে কিভাবে পোলার সমীকরণে নিতে হয়। একটা কার্টেসীয় সমীকরণকে কিভাবে পোলার সমীকরণে নিতে হয় সেই জিনিসটা আমরা দেখব। আর আমাদের আরো একটা কথা বলি, আজকে যেটা আমি পড়াইতেছি এটার কিছু প্র্যাকটিসের জন্য
আমি কিছু প্রশ্ন কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজে দিয়ে দিব। আমাদের ফেসবুক পেজ যেটা দেওয়া আছে, ফেসবুক পেজ যেটা আমরা প্ল্যাটফর্মের জন্য খুলছি, এই প্ল্যাটফর্মে আজকে আমি এই পোলার কার্টেসিয়াস যা পড়াইলাম এটার সম্পূর্ণ নোট, এটার আমি যতটুকু পড়াইছি, যে কয়টা ম্যাথ আমি সমাধান করছি সবগুলো ম্যাথ ওখানে করা থাকবে। এবং আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিসের জন্য আমরা কিছু ম্যাথ দিব, কারণ আপনাদের কাছে এখন বই নাই। আমরা একদম উত্তর সহ বলতে প্রশ্ন দিব এবং সাইটে হচ্ছে আমাদের জাস্ট উত্তর কত হবে সেটা আমরা লিখে দিব, আপনারা প্র্যাকটিস করে এটা মিলাবেন। এবং সবগুলো সূত্র যে কয়েকটা সূত্র আমরা প্রতিপাদন করছি কার্টেসীয় এবং পোলারের জন্য, সেগুলোও কিন্তু আমরা দিয়ে দিব। তো আমাদের ফেসবুক পেজের লিংক কিন্তু দেওয়া থাকবে, ফেসবুক পেজটা অবশ্যই আপনারা ফলো করে রাখবেন। ওইখানে হচ্ছে আমাদের এই ক্লাস নোটটা আপনারা পেয়ে যাবেন। তো আমাদের দেওয়া আছে হচ্ছে y স্কয়ার সমান 1 মাইনাস 2x, y স্কয়ার সমান 1 মাইনাস 2x। তাহলে y সমান কত? r sin থিটা লিখতে পারি আমরা। y মানে r sin থিটা, r sin থিটা এটার উপরে স্কয়ার, এটার সমান হচ্ছে 1 মাইনাস 2 ইনটু x সমান হয়ে যাচ্ছে r cos থিটা। তাহলে কত হয়? r স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 r cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখেন আমি কিন্তু খুব কোনো কিছু করি নাই তেমন। আমি কি তেমন কোনো কিছু করছি এখানে? আমাদের কিন্তু আর এবং থিটা আসছে, আর এবং থিটা যেহেতু আসছে আমরা কিন্তু এটাকে অ্যান্সার রাখতে পারি। যদিও এটাকে আরো মডিফাই করা যায়, বাট আমি আসলে কার্টেসীয়র মধ্যে আমাদের এক্স এবং ওয়াই থাকে। এই সমীকরণের মধ্যে কি কোনো আছে আমাদের? এই সমীকরণের মধ্যে আমার কি কোথাও এক্স এবং ওয়াই আছে? নাই তো। যেহেতু এক্স এবং ওয়াই নাই এবং আর এবং থিটা আছে, তার মানে এটা আমাদের পোলার। আর এখানে আমাদের এক্স এবং ওয়াই ছিল, আর এবং থিটা ছিল না, তার মানে কার্টেসীয়। এবং এটাকে আমরা আরো সুন্দরভাবে রূপান্তর করতে পারি। রূপান্তর করার জন্য আমরা একটু অন্যভাবে করতে পারি। অন্যভাবে কি? এখানে আমাদের ওয়াই স্কোয়ার আছে, দেখেন আমরা যদি ওয়াই স্কোয়ারের সাথে আমরা এক্স স্কোয়ার যদি যোগ করি তাহলে দুইটা মিলে আমরা আর স্কোয়ারও লিখতে পারি। এবং এই পাশেও যদি আমরা এক্স স্কোয়ার যদি যোগ করি, এখানে কিন্তু 1 মাইনাস এক্স হোল স্কোয়ারের ফর্মুলা আমাদের পড়বে। তো আমরা উভয় পক্ষে ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার যোগ করলাম, এখানে আমরা 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার যোগ করলাম, উভয় পাশে এক্স স্কোয়ার যোগ করে। তাহলে আমরা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যোগ করলে হয় আর স্কোয়ার, এটা হয় 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে ওই পাশে আমার স্কোয়ার কাটা যাবে, আর সমান হইতেছে 1 মাইনাস এক্স। তাহলে আর সমান হয় হচ্ছে 1 মাইনাস এক্স মানে হচ্ছে আর cos থিটা। তাহলে এটা এই পাশে আসলে হবে আর প্লাস আর cos থিটা। এই দুইটা থেকে আমরা আর কমন নিলে হয় 1 প্লাস cos থিটা। তাহলে আমরা এভাবেও কিন্তু রাখতে পারি। তো যাই হোক, আমরা আমাদের ক্লাসটা অলরেডি 39 মিনিট হয়েছে। তাহলে আমরা কি কি শিখলাম আমরা একটু রিপিট করি, জিনিসগুলো আমরা আরো একটু রিপিট করি। আগে একটা কি করি, আমরা চতুর্ভাগ অঙ্কন করি। এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। তো এই চারটা চতুর্ভাগের জন্য আমাদের একটা বিন্দু আমরা নিলাম। এই বিন্দুটা কোথায় অবস্থিত, এই বিন্দুটা কোথায় অবস্থিত সেটা আমি দুইভাবে নির্ণয় করতে পারি। এটা হচ্ছে কার্টেসীয়তে আর এটা হচ্ছে পোলারের মাধ্যমে।
কার্তেশীয় কি, সাপোজ একটা বিন্দু নিলাম আমি হচ্ছে 5,4 নিলাম, তাহলে x অক্ষ বরাবর 5 ঘর যাবো, এটা আমাদের x অক্ষ, 5 ঘর গেলাম, 1 2 3 4 5। এরপর আমি y অক্ষ বরাবর 4 ঘর গেলাম, 1 2 3 4। এই যে এখানে কিন্তু আমার বিন্দুটা আসছে, তার মানে এটা এখানে আমার এই বিন্দুটার অবস্থান কত, 5,4। এইভাবে আমরা যে এখানে আমরা যে পদ্ধতিটা ব্যবহার করি, এখানে যে পদ্ধতিটা ব্যবহার করে আমরা একটা বিন্দুর অবস্থান নির্ণয় করছি, এই 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 ব্যাপারটাই হচ্ছে আমাদের কার্তেশীয়। কার্তেশীয় বলতে বোঝায় আমাদের x অক্ষ বরাবর কত ঘর চাইতে হবে এবং y অক্ষ বরাবর কত ঘর চাইতে হবে, এবং নির্দিষ্ট আমরা যে পয়েন্টে যে ঠেকবো ওই বিন্দুটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এই বিন্দুটা। এবং এটাকে আমরা কার্তেশীয় বিন্দু, সেটাকে আমরা x, y দ্বারা প্রকাশ করি। x এবং y, এখানে x এর মান নেগেটিভ পজিটিভ দুটাই হতে পারে, y এর মান নেগেটিভ পজিটিভ দুটাই হতে পারে। x এর মানকে আমরা ভুজ বলি, y এর মানকে আমরা কোটি বলি। তাহলে যদি দুইটাই পজিটিভ, মানে দুইটাই পজিটিভ হইলে এটা দেখেন প্রথম চতুর্ভাগে কিন্তু অবস্থিত হয়েছে, যেহেতু দুইটাই পজিটিভ এই কারণে আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থিত হয়েছে। যদি আমাদের x এর মান যদি নেগেটিভ হইতো তাহলে দেখতেন অবশ্যই 2 নাম্বার চতুর্ভাগে অবস্থিত হয়েছে। যদি দুইটাই যদি নেগেটিভ হইতো তাহলে 3 নাম্বার চতুর্ভাগে অবস্থিত হইতো। আর যদি আমাদের x এর মান যদি পজিটিভ, y এর মান যদি নেগেটিভ হইতো তাহলে আমাদের 4 নাম্বার চতুর্ভাগে অবস্থিত হইতো। এটা হচ্ছে আমাদের কার্তেশীয় গেল। এরপর পোলারে যদি আমরা নেই, এই বিন্দুটাকে আমরা পোলারে নিলে হবে 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটা রুট করলে কত হয়, 25 আর হচ্ছে 16, 41। অর্থাৎ এখান থেকে আর এবং থিটা, এখানে আমাদের এইখান থেকে মূল বিন্দু থেকে এই বিন্দুটার যে দূরত্বটা এটাকে আমরা পাইলাম হচ্ছে √41, যেটাকে আমরা r দ্বারা প্রকাশ করি। r হচ্ছে এখানে √41, এবং এখানে আমার একটা মধ্যবর্তী কোণ আছে না, এই কোণ এই থিটা 1 কত, থিটা 1 হচ্ছে 10 ইনভার্স অফ y/x, অর্থাৎ 4/5। এটা ক্যালকুলেটরে ইনপুট দিলে যা আসবে সেটাই হচ্ছে আমার এখানে কোণ। তো আমরা কার্তেশীয় কে হচ্ছে x, y দ্বারা প্রকাশ করি, আর পোলারকে আমরা r, θ দ্বারা প্রকাশ করি। এবং আমাদের যে ফর্মুলাগুলো বের করছিলাম সেটা হচ্ছে x এবং y, এটা হচ্ছে r cos θ, y হচ্ছে r sin θ। অর্থাৎ r এবং θ দেওয়া থাকলে, r এবং θ দেওয়া আছে, আমরা x y এর মান বের করব, তাহলে এই দুটো অ্যাপ্লাই করতে পারি। আর যদি আমাদের x, y দেওয়া থাকলে আমরা r এর মান বের করতে পারি হচ্ছে r স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার, এই ফর্মুলা অ্যাপ্লাই করে। আর থিটার মান বের করার জন্য আমাদের 6টা ফর্মুলা আছে। যাই হোক, এই টোটাল জিনিসগুলো হচ্ছে আমরা কি করব, একদম নোট করে আমাদের যে ফেসবুক পেজটা দেওয়া আছে, আজকের ক্লাসটার সম্পূর্ণ নোট, আজকের ক্লাসের সম্পূর্ণ নোট আমরা ওইখানে আপলোড করে দিব, ওইখানে আমরা পোস্ট করে দিয়ে দিব। তো সবাই ওই পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। এবং আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগছে, আমরা আগামী দিন ক্যালকুলাস অর্থাৎ অধ্যায় 9 এর উপরে একটা ক্লাস নিয়ে আসি। আপনারা আগে ক্লাসগুলো করেন, কইরা সিদ্ধান্ত নেন যে আপনারা আসলে সায়েন্স নেবেন কিনা, সায়েন্সের পড়াগুলো বুঝেন কিনা। এরপর হচ্ছে আমাদের যে কোর্স, সেই কোর্স কিন্তু আমরা সামনে নিয়ে আসবো অবশ্যই। আপনারা যাদের ভালো লাগে তারা অবশ্যই কোর্স ফি দিয়ে হচ্ছে কোর্সে যুক্ত হয়ে যাবেন। আমাদের একটা টার্গেট আছে যে আমাদের এতজন স্টুডেন্ট হইলে আমরা কি আমাদের একটু ভালো হয়, মানে এতজন হতে পারে আর কি, এরকম আমাদের একটা টার্গেট আছে। তো সবাই বেশি বেশি শেয়ার করবেন আমাদের প্ল্যাটফর্মটা, যাতে আগে নিয়ে যাইতে পারি এবং সবকিছু ঠিক করতে পারি। আমাদের ক্যামেরা, এরপর হচ্ছে থাম্বনেল, এরপর ভিডিও এডিটিং থেকে শুরু করে যা কিছু আছে আমাদের, যত সাজেশন গাইডলাইন সকল কিছুই আমরা কি আপনাদেরকে দিব। তো হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের সাথে আপনারা থাকার জন্য আপনাদেরকে একদম অনুরোধ করা হলো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ডেমো ক্লাসটি আমাদের এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।